হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আবার চলে আসলাম আমাদের নারী কমিশনের রিপোর্ট নিয়ে, যে ব্রেকডাউনটা ছিল সেটার আরেকটা অধ্যায় নিয়ে। আজকে আমরা কথা বলবো অর্থনীতিতে অংশগ্রহণ ও সম্পদের অধিকার নিয়ে। এবং এই প্রচলিত যেই সমস্যাগুলি পয়েন্ট আউট করছে সবাই নারী কমিশনের রিপোর্ট নিয়ে, তার মধ্যে সম্পত্তির অধিকার বিষয় নিয়ে আমরা দেখলাম যে একটা বড়সড় বিতর্ক এবং কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংও তৈরি হয়েছে। তো সেই জায়গায় মূলত কমিশনের রিপোর্টে কি বলা হচ্ছে, কোন চ্যালেঞ্জগুলি তারা আইডেন্টিফাই করলো নারীর অর্থনীতিতে অংশগ্রহণের জায়গা থেকে, এবং সম্পদের অধিকার কেন নারী পাচ্ছে না সেই জায়গা থেকে, এবং নারী কমিশনের মূল প্রস্তাবনায় আরো কি কি ছিল সেই জায়গাগুলো আজকে আমরা একটু দেখব। তো প্রথমেই চলে আসি, ইন জেনারেল কি ধরনের চ্যালেঞ্জ বা সংকট আমাদের এখানে বর্তমানে নারীদের আছে বলে নারী কমিশন মনে করছেন। কিছু অর্থনৈতিক ব্যাপার আছে যেটা আসলে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, যেমন দেশের অর্থনৈতিক মন্দা চলছে, উচ্চ মুদ্রাস্ফীতি চলছে, আয় বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এগুলো হচ্ছে কিছু ইন জেনারেল সমস্যা। এবং নারীর ক্ষেত্রে স্পেসিফিক একটা যেটা সমস্যা, সেটা হচ্ছে যে যেই আয় বৈষম্য আছে সেটার মধ্যেই পুরুষের তুলনায় নারী আসলে আয়টা তাদের কম, এবং একই কাজের জন্য দেখা যাচ্ছে বিভিন্ন সেক্টরে একই শ্রমের জন্য নারী এবং পুরুষ আসলে ভিন্ন ভিন্ন বেতন পাচ্ছে বা মজুরি পাচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারীরাই কম পাচ্ছে। তো এটা একটা সমস্যা। আরেকটা আমরা দেখছি নারীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অনানুষ্ঠানিক বা সেবামূলক যে শ্রমগুলো, গৃহস্থালির যে শ্রমগুলো, সেই শ্রমগুলোর আসলে কিন্তু যথাযথ স্বীকৃতি নাই বাংলাদেশে, এবং সেই স্বীকৃতি না থাকার ফলে একটা বড় অঙ্কের আনপেড লেবার নারী আসলে দিয়ে যাচ্ছে। এবং এটা আমাদের অর্থনীতিকে কিভাবে হেল্প করছে, বা নারী আসলে এই গৃহস্থালী শ্রম দেওয়ার মধ্য দিয়ে আসলে কি পরিমাণ শ্রম দিচ্ছে সেই জায়গাগুলো হারিয়ে যাচ্ছে। এটা গেল ইন জেনারেল। কিন্তু আমাদের এই কমিশনের রিপোর্টে আমরা দেখব যে তারা বিভিন্ন সেক্টর ওয়াইজ আলাদা আলাদা করে ভাগ করে কিন্তু বলার চেষ্টা করছে যে সমস্যাগুলো কি। আমরা চলে আসি কৃষি খাতে নারীর অবস্থা নিয়ে। তো আমরা বর্তমান অবস্থা যদি একটু ব্যাখ্যা করি, আমরা দেখব যে কৃষি খাতের যে শ্রম শক্তি, সেই শ্রম শক্তির টোটাল 100%-এর মধ্যে 98%ই আসলে নারী। এবং এটা বিবিএস শ্রমশক্তি জরিপ যেটা হয়েছিল 2022 সালে, সেটার বরাত দিয়ে বলা হচ্ছে। এবং কৃষি খাতে মোট যে শ্রমিক, তার মধ্যে 74%, মানে আমাদের মোট যে শ্রমিক আছে নারীরা যারা শ্রমের সাথে যুক্ত, তাদের 74% কৃষি খাতে যুক্ত। এবং এই যে নারীরা যারা কৃষি খাতের সাথে যুক্ত আছেন, তারা প্রথমত তাদের শ্রমিক হিসেবে, কৃষক হিসেবে তাদের স্বীকৃতি নাই। এবং এদের মধ্যে 45.7% নারী আসলে এই কৃষি শ্রমটা দেওয়ার জন্য কোনো ধরনের পারিশ্রমিকই তারা পান না। এবং বাকি যে 54.3% নারী আছেন, তারা শ্রম দিয়ে মজুরি পান, কিন্তু সেই মজুরিটা আসলে বাজার মূল্যর চেয়ে কম মজুরি, বা একজন পুরুষ শ্রমিকের চেয়ে তারা কম মজুরি পাচ্ছে। এখন এই জায়গায় সমাধানটা কিভাবে করছে নারী কমিশন, তারা কি বলছে? তারা বলছে যে আদিবাসী সহ সকল নারীকে আসলে কৃষকের, মানে কৃষির জন্য জমি ব্যবহারের অধিকার দিতে হবে। এবং তাদেরকে প্রথমত, তারা যে কৃষক, তাদের এই কৃষি শ্রমের স্বীকৃতিটা অবশ্যই দিতে হবে। এটা গেল প্রথম ব্যাপার, যা প্রথমত আমার শ্রমের স্বীকৃতি লাগবে। দ্বিতীয়ত, যে ধরনের সরকারি সেবা কৃষকের অন্যান্য যে ধরনের সুবিধা সরকারিভাবে পায়, সেই সকল কিছু নারীর জন্য নিশ্চিত করতে হবে। এবং নারী কৃষকদের যে উৎপাদিত পণ্য, সেই উৎপাদিত পণ্য তারা যেন বাজারে নিয়ে যেতে পারে, বিক্রি করতে পারে, সেটার জন্য প্রত্যেকটা স্থানীয় বাজারে বলা হচ্ছে যে নারীর জন্য
নিরাপদ বিক্রয় কেন্দ্র চালু করতে হবে। এবং এই নিরাপদ বিক্রয় কেন্দ্রটা কি, একটা হচ্ছে যে তার পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা, সে যেই বাজারে আসবে সেখানে তার সেফটি এন্ড সিকিউরিটি নিশ্চিত করা, এবং সেখানে তার জন্য পানির ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা থাকা, সেখানে তার স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা থাকা, এইগুলো সরকারকে, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আর একটা জায়গা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে অঞ্চল ভেদে নারীদের, মানে এক এক অঞ্চলে নারীদের এক এক ধরনের কৃষিকাজে প্রয়োজনীয়তা এক এক রকম থাকে, এবং সেই জায়গায় জলবায়ু, অঞ্চল, এই সকল পরিস্থিতি বিবেচনা করে সেই অনুযায়ী নারীদেরকে কৃষিতে অন্তর্ভুক্তি বাড়াতে হবে। এবং উপকূল যে অঞ্চলগুলি, সেই উপকূল অঞ্চলগুলোতে লবণ সহিষ্ণু আর শুষ্ক যে অঞ্চলগুলি, উত্তরবঙ্গের দিকের অঞ্চল ফর এক্সাম্পল, সেই শুষ্ক অঞ্চলগুলিতে খরা প্রতিরোধ করে এই ধরনের যে ফসলগুলি, সেই ফসল চাষে তাকে উৎসাহিত করতে হবে, এবং সেটা চাষ কিভাবে করা যায় সে ব্যাপারেও তাকে পর্যাপ্ত ট্রেনিং দিতে হবে। এবং কৃষি প্রযুক্তি, টেকসই যে বীজ, সেই বীজগুলো সরবরাহ করা, সেচ ব্যবস্থাটা তার জন্য হ্যান্ডি করা, এবং বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা, এই কাজগুলো করতে যে ধরনের আর্থিক সহায়তা লাগবে সেই আর্থিক সহায়তাগুলো রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এখন কৃষি কাজ নিয়ে আমরা কথা বললাম, এবার আমরা চলে আসি মৎস্যজীবীদের নিয়ে। বাংলাদেশে প্রায় 1.78 কোটি মানুষ আসলে মৎস্যজীবী, তারা বিভিন্ন ধরনের জলজ শ্রমের সাথে, জলজ কাজের সাথে নিয়োজিত। এবং এই যে 1.78 কোটি মানুষ তারা নিয়োজিত বিভিন্ন জলজ চাষের সাথে, তাদের মধ্যে মোট 14 লক্ষ হচ্ছে নারী। এবং এই নারীরা কোথায় কাজ করে? নারীরা মাছ বাছাইয়ের ক্ষেত্রে কাজ করছে, শুটকি তৈরির ক্ষেত্রে কাজ করছে, পোনা সংগ্রহ করছে, জাল বুনন করা, জাল বানানো, সেই কাজগুলোতে তারা অবদান রাখে। এবং এখানেও মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে তাদের কিন্তু মৎস্য শ্রমিক হিসেবে কোনো ধরনের স্বীকৃতি নাই। এবং স্বীকৃতি নাই, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে লবণাক্ত পানিতে যারা কাজ করেন উপকূল অঞ্চলে, তারা দেখা যায় যে পোনা সংগ্রহের জন্য কোমর সমান পানিতে দাঁড়িয়ে থেকে তাদের কাজ করতে হয়। এবং এই যে লবণ পানিতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে এই কাজটা করা, সেটার জন্য তাদের ভয়ঙ্কর, মানে পেশাটার কারণেই তাদের কিছু হেলথ হ্যাজার্ড বা স্বাস্থ্যগত ঝুঁকি এবং সমস্যা তৈরি হয়। এবং এই কাজ করতে গিয়ে শুধু যে স্বাস্থ্যগত ঝুঁকি হয় তা না, তারা বিভিন্ন ধরনের হয়রানি এবং নির্যাতনেরও শিকার হচ্ছে। এখন এই জায়গাগুলো নিরসনে প্রস্তাবগুলি কি কি আসছে আমরা একটু দেখি। প্রথম কাজ হচ্ছে তার শ্রমকে স্বীকৃতি দেওয়া, এই কাজটা প্রথম প্রস্তাবনা, যে মৎস্যজীবী নারীদের শ্রমের স্বীকৃতিটা দিতে হবে। দ্বিতীয় যে জায়গাটা, এই যে জলমহল, মানে বিভিন্ন ধরনের পুকুর, বিল, খাল, যেই সকল জায়গায় চাষ করা হয় মৎস্য চাষ, সেই জায়গাগুলো, জলমহলগুলো তারা যেন ভাগে পায়, সেই জলমহল বন্দোবস্তটা এটা রাষ্ট্রীয় উদ্যোগেই নিশ্চিত করতে হবে। এবং দ্বিতীয় যে ব্যাপারটা, তাদের পেশাগত কারণে যে ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে, সেই স্বাস্থ্য ঝুঁকিগুলো নিরসনে তাদেরকে স্বাস্থ্যগত সেবাগুলো দিতে হবে। এবং এই নিরাপত্তা কর্মক্ষেত্রে তারা এই কাজগুলো করতে গিয়ে তারা যেন অন্যান্য ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগে, সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে উদ্যোগী হতে হবে। এবার আমরা আসি, এখন দেখে নিই শ্রম বাজারের কি অবস্থা। 2022 সালের আমরা একটা রিপোর্ট যদি দেখি, স্ট্যাটিস্টিক্স, সেখানে আমরা দেখব যে নারীদের মধ্যে বেকারত্বের হার 27%, যেটা পুরুষদের চেয়ে 16% বেশি তাদের মধ্যে বেকারত্বের হার। এবং সেই বেকারত্বের হার কমানোর জন্য অনেক 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 কাজ করতে হবে, যেটার প্রস্তাব এসেছে। তার মধ্যে আমি ছোট করে একটু বলি। প্রথম যেটা, শ্রম আইন সংশোধন করার একটা প্রস্তাব আসছে, এবং সেই শ্রম আইন সংশোধন করে নারীদের
অনুকূল কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ রাষ্ট্রকে নিতে হবে, এটা একটা প্রস্তাবনা। এবং নারীদের কাজ করার ক্ষেত্রে যেই বাধাগুলি দেখা যায়, যেমন মাতৃত্বকালীন ছুটি, অনেক জায়গায় এটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান ভেদ করে 3 মাস থেকে 6 মাসের ছুটি, এবং সেই ছুটিগুলির ক্ষেত্রেও দেখা যায় যে আহ ছুটির জন্য তার পরবর্তীতে এই যে গ্যাপটা হলো 5 মাস 6 মাস 3 মাসের, সেই গ্যাপের কারণে তার পদোন্নতি হচ্ছে না, পদোন্নতি আটকে যাচ্ছে। তো এই ধরনের বিশাল একটা মাতৃত্ব নিয়ে এক ধরনের বিশাল ঝামেলায় নারীদের পড়তে হয় কর্মক্ষেত্রে গিয়ে। এবং দ্বিতীয় ব্যাপার যেটা অনেক সময় যে সমস্যাটা ফেস করা যায়, সেটা হচ্ছে যে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আপনি আসলেন কাজ করতে, কিন্তু আপনার যে নবজাতক সন্তান, সেই নবজাতক সন্তানকে দেখাশোনার এই যে সাপোর্ট, সেই সাপোর্ট সিস্টেমের, পরিচর্যার সাপোর্ট সিস্টেমের অভাব হওয়ার কারণে অনেক নারী কিন্তু শেষ পর্যন্ত আর তার কর্মক্ষেত্রে কন্টিনিউ করতে পারেন না, এবং সে সন্তান পরিচর্যার কারণে কর্মক্ষেত্র থেকে ব্রেক নিয়ে আসলে চলে যায়। তো এই জায়গায় প্রস্তাবনাটা কি? প্রস্তাবনা হচ্ছে শ্রম আইন সংশোধন করতে হবে। শ্রম আইন সংশোধন করে মাতৃত্বকালীন ছুটিটা সকলের জন্য নিশ্চিত করতে হবে, এবং এই মাতৃত্বকালীন ছুটির জন্য পরবর্তীতে তার পদোন্নতি বিষয়ে কোনো ধরনের হ্যাসেল ক্রিয়েট করা যাবে না, এবং এটা তদারকি পর্যবেক্ষণের মধ্যেই রাখতে হবে প্রতিটি প্রতিষ্ঠানকে। দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা পুরুষ নারী দুজনের জন্যই বলা হচ্ছে, সেটা হচ্ছে নমনীয় কর্মঘণ্টা। একটা ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার থাকতে হবে, ওয়ার্কিং আওয়ার, যেটাতে মানে সে তার পারিবারিক যে দায়িত্ব, সন্তান পরিচর্যার যে দায়িত্ব, সেগুলি পালন করেও কিন্তু সে কাজটা যাতে করতে পারে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ আলাপটা আসছে, সেটা হচ্ছে অবশ্যই সকল প্রতিষ্ঠানে স্বল্প মূল্যে ডে কেয়ারের ব্যবস্থা থাকতে হবে, যাতে এই যে সন্তান নিয়ে যে সে চাকরি করবে, সেই সন্তানের নিরাপত্তাটা যেন নিশ্চিত হয় এবং সন্তানের সুরক্ষাটা যেন থাকে, সে কারণে এটা করতে হবে। এবং আরেকটা যেটা সমস্যা কর্মক্ষেত্রে, সকল ক্ষেত্রেই আমরা দেখি, কর্মক্ষেত্রেও যেটা নারীরা ফেস করে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যৌন হয়রানিমূলক আচরণ, নিপীড়ন, নির্যাতন তাদেরকে ফেস করতে হয়। এবং এটা সমাধানে অবশ্যই প্রতিটি কর্মক্ষেত্রে এই যে যৌন নিপীড়ন মুক্ত একটা পরিবেশ, যৌন হয়রানি মুক্ত একটা পরিবেশ তৈরি করতে হবে। সেটার জন্য প্রথমত কি করতে হবে? যৌন হয়রানি সেলটা গঠন করতে হবে, এবং শুধু সেল গঠন করেই কাজ না, সেই সেলটা ঠিক মতো কাজ করছে কিনা সেটাও তদারকি করা, পর্যবেক্ষণ করা, সেটা করতে হবে। এবং দ্বিতীয় যে ব্যাপারটা আসছে এটার পাশাপাশি, সেটা হচ্ছে যে কোনো কর্ম প্রতিষ্ঠানে জেন্ডার সংবেদনশীল আচরণ বিধি প্রণয়ন করতে হবে, এবং সেই আচরণ বিধির মধ্যে আপনি কি ধরনের আচরণ করতে পারবেন আপনার সহকর্মীদের সাথে, কোন ধরনের শব্দ চয়ন করা যাবে, করা যাবে না, ভাষা কেমন হবে আপনার, সেই সকল কিছু লেখা থাকবে, একটা কোড অফ কন্ডাক্ট থাকবে। এবং অবশ্যই আপনার প্রতিষ্ঠানে সেই ট্রেনিং এর ব্যবস্থা, এই যে জেন্ডার সংবেদনশীলতা তৈরি করা, সেই তৈরি করা ট্রেনিং এর ব্যবস্থাগুলিও থাকতে হবে। এটা প্রতিষ্ঠানকে নিজ উদ্যোগে এই ট্রেনিং গুলি দিতে হবে, এবং রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ হচ্ছে এই জায়গাগুলি তদারকি করা। এবার আমরা আসছি আর্থিক অন্তর্ভুক্তি। আর্থিক অন্তর্ভুক্তিতে নারীদের কি অবস্থা আমরা যদি একটু দেখে নেই, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে আমরা দেখছি যে ব্যাংকিং ও আর্থিক সেবায় নারীর অংশগ্রহণ আসলে খুবই কম, খুবই কম। এবং সেখানে কিরকম, সেটা ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখব মোট জমার 37.5%, অনলি 37.5% নারীদের। ক্ষুদ্র ঋণ জমার ক্ষেত্রে সেটা কত? 33.9%। আর মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে একটু বেশি এই পরিমাণটা, সেটাও কত? 41.7%। এখন মানে আর্থিক জায়গাগুলোতে নারীর অংশগ্রহণ এত কম,
সে এত কম হওয়ার কারণগুলি কি কি? কারণ হিসেবে আমরা দেখছি যে একটা তো প্রথমত তার চলাচলের এক ধরনের সামাজিক এক ধরনের নিষেধাজ্ঞা আছে, এবং নিষেধাজ্ঞা না থাকলেও অনেক সময় মোবিলিটি তার জন্য দুরূহ, অনেক ধরনের অ্যাক্সেস তার নাই। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে তার স্পেসিফিক আসলে কোনো ধরনের মালিকানা না থাকা, এটা একটা বড় সমস্যা। এবং দীর্ঘদিন ধরে যে ঘটনাটা তৈরি হয়েছে, এই যে মালিকানা না থাকা, তার কোনো কিছুর মালিকানা না থাকার ক্ষেত্রে আর্থিক জায়গায় তার নিজস্ব অধিকার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে যে সমস্যাটা দেখা দিচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে মানি ম্যানেজমেন্টটা কিভাবে হয় সে ব্যাপারেও কিন্তু নারীদের সচেতনতার একটা অভাব দেখা যায়। এবং মোবাইল ব্যাংকিং যদিও নারীদের মধ্যে অন্যান্য ব্যাংকিং এর তুলনায় মোবাইল ব্যাংকিং এর সংখ্যাটা একটু বেশি, তারপরও একটা জিনিস যেটা সেটা আমরা শহুরে বাস্তবতায় হয়তো বুঝবো না, কিন্তু ওভারঅল মোবাইলের অ্যাক্সেস নারীদের পুরুষদের তুলনায় কিন্তু কম, যার ফলে তার ওই মোবাইল ব্যাংকিং এর জায়গাটাও সীমিত হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যে ঝামেলাটা সেটা হচ্ছে যে নারী যদিও বা আয় করছে, এখন অনেক নারী আয় করছে, তবুও নারীর যে আয়, তার যে নিজস্ব টাকা পয়সা, সেই আয়ের ক্ষেত্রেও দেখা যায় যে এটা পরিবারের কোনো না কোনো পুরুষ সদস্যদের দ্বারা এই আয়টা নিয়ন্ত্রিত হয়। এবং এই যে তার টাকার মানে তার যে আয়, সে আয়ের উপর তার একক কর্তৃত্ব এবং ক্ষমতা না থাকার ফলে সে টাকাটার ম্যানেজমেন্ট কিভাবে হবে, সেই ম্যানেজমেন্ট প্ল্যানও কিন্তু নারীরা করতে পারছে না। এবং তার সম্পত্তির মালিকানা না থাকার কারণে যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে সে আহ কর্মসংস্থানে যদি যেতে চায়, সে যদি নিজে উদ্যোক্তা হতে চায়, নিজে ব্যবসা করতে চায়, এবং সেখানে তার যদি কোনো ঋণের প্রয়োজন হয়, সেই ঋণের জায়গাগুলোও কিন্তু অ্যাক্সেস করা, পাওয়া তার জন্য অনেক কঠিন হয়ে যায়। কারণ যেহেতু সে সম্পত্তির মালিক না, এই জামানত দেওয়ার ক্ষেত্রে, ঋণ দেওয়ার জন্য আপনার যে জামানত লাগে, সেই জামানত দেওয়ার ক্ষেত্রে নারীরা ভীষণ ধরনের সমস্যায় পড়ে যান। এখন এটার প্রতিকার কি? প্রতিকার হিসেবে বলা হচ্ছে যে প্রথমত ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিতে নারী বান্ধব সেবা নিশ্চিত করতে হবে, সহজ শর্তে ঋণ নিশ্চিত করতে হবে। এবং এই যে ঋণ নেওয়ার ক্ষেত্রে স্বামীর স্বাক্ষরের যে বাধ্যবাধকতার যে ক্লজটা, এই ক্লজটা চেঞ্জ করতে হবে, এই ক্লজটা রাখা যাবে না। এবং পুরুষ যে জামিনদাতা, সেই ঋণ নেওয়ার ক্ষেত্রে পুরুষ জামিনদাতার যে বাধ্যবাধকতাটা রয়েছে বাংলাদেশে, সেই বাধ্যবাধকতাটাও উঠিয়ে নিতে হবে। এবং ব্যাংকগুলোতে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নারীদেরকে সাহায্য করার জন্য আলাদা উইমেন্স ডেস্ক চালু করতে হবে। এবং নারীর আর্থিক অন্তর্ভুক্তি, যেহেতু নারী পিছিয়ে আছে অলরেডি এই জায়গাটাতে, সেহেতু নারীর আর্থিক অন্তর্ভুক্তির জন্য ভিন্ন নীতিমালা, একদমই যে নীতিমালাটা নারীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সেই ধরনের নীতিমালা চালু করতে হবে। এবং নারী উদ্যোক্তাদের এই যে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কি ধরনের বাধা আছে, কি ধরনের চ্যালেঞ্জ তারা ফেস করে, সেই চ্যালেঞ্জগুলি আইডেন্টিফাই করা এবং সেটার প্রতিকার করতে হবে। এবং যেহেতু আর্থিক বিষয় ব্যবস্থাপনার ক্ষেত্রে, মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তার সচেতনতার অভাব আছে, সেক্ষেত্রে এই বিষয়ে তাকে দক্ষ করে তুলতে হবে, মানি ম্যানেজমেন্টের বিভিন্ন ট্রেনিং দিতে হবে। আর নারী উদ্যোক্তাদের জন্য ডিজিটাল ট্রেড লাইসেন্সের প্রক্রিয়াটা সহজ করতে হবে, স্বচ্ছ করতে হবে। যারা বাড়ি ভিত্তিক মানে ঘরে বসে ই কমার্সে কোনো কিছু করেন, তাদের এই ই কমার্স ট্রেড লাইসেন্সের যে আবেদন, সেই আবেদনটাও সহজ করতে হবে। এবং এই আবেদনের ক্ষেত্রে বর্তমানে যে একটা ক্লজ আছে যে তার বাণিজ্যিক এলাকা, কোন এলাকায় সে কাজ করবে, সেটা শনাক্ত করা, এই শনাক্ত করার শর্তটা বাতিল করে দিতে হবে এইটা। এবং এই উদ্যোক্তাদের জন্য সহজে ব্যাংক ঋণ যেন পাওয়া যায়, সেই ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে। তো এই গেল আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে। এইবার আমরা একটু আসি সবচেয়ে, ওকে, আমরা
এবার আসছি আরেকটি বিষয়ে, সেটা হচ্ছে জমির মালিকানা। যেই ব্যাপারটা নিয়ে, যেই আলাপটা নিয়ে সবচেয়ে হিটেড কনভারসেশন হলো এবং ভয়ঙ্কর ভাবে আমরা দেখছি যে এই নারী কমিশনের রিপোর্টটাকে ভিক্টিমাইজ করা হচ্ছে, বিভিন্ন অদ্ভুতুড়ের যুক্তি দিয়ে সেটাকে ডিলেজিটিমাইজ করার চেষ্টা করা হচ্ছে। তো দেখে নিই আসলে কি বলা হচ্ছে, হ্যাঁ, এবং আসল পরিস্থিতি কি। ঠিক আছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2019 সালের যে পরিসংখ্যান, সেই 2019 সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে বাংলাদেশের 96% জমির মালিক পুরুষ, মাত্র 4%, মাত্র 4% জমির মালিক নারী। এখন নারী যদি আসলেই তার জমির মালিকানা বুঝে পেত, তার ন্যায্য হিস্সাটা বুঝে পেত, তাহলে তো এত ভয়ানক অবস্থা হইতো না এই স্ট্যাটিস্টিক্সে। বাংলাদেশে মাত্র 4% নারীর তার নিজের নামে, নিজের মালিকানায় জমি আছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখব যে হিন্দু এবং মুসলিম নারীদের চেয়ে হিন্দু এবং অপর ধর্মাবলম্বী নারীদের তাদের জমির মালিকানার অবস্থা আরো খারাপ। মানে মুসলিম নারীদের কিছু আছে জমির মালিকানা, অন্যান্য ধর্মের নারীদের জমির মালিকানার অবস্থা খুবই খারাপ, অত্যন্ত কম মালিকানা নাই বললেই চলে আর কি, সেটা পার্সেন্টেজে খুবই কম পার্সেন্ট। এবং সেইখানে কারণ হিসেবে কি আইডেন্টিফাই করা হচ্ছে, কারণ হিসেবে বলা হচ্ছে যে প্রথমত ভূমি মালিকানা সম্পর্কিত যে জ্ঞানগুলি, সেই সচেতনতাগুলি নারীদের মধ্যে কম। এখানে ভূমি দস্যুদের এক ধরনের কার্যকলাপ আছে, যে কারণে নারী অনেক সময় ভূমি বুঝে পাচ্ছে না, এবং প্রশাসনের দুর্নীতির ব্যাপার স্যাপার আছে। উত্তরাধিকার আইনে, বর্তমান যে উত্তরাধিকার আইনগুলি, বিভিন্ন ধর্মীয় যে উত্তরাধিকার আইন, সেই উত্তরাধিকার আইনগুলির দ্বারাও নারী আসলে তার জমি বুঝে পাচ্ছে না। এবং তার যে প্রাপ্য জমি, যেটা তার ন্যায্য সে পায়, সেই জমিটাতেও সে তার অধিকার আসলে প্রতিষ্ঠা করতে পারছে না। বিভিন্ন ধরনের সামাজিক চাপের কারণে আসলে এটা হচ্ছে না। যেমন আমরা দেখি আমাদের দেশে নারী তার বাবার দিকের সম্পত্তি আসলে যেই মুসলিম নারীর ক্ষেত্রে বলছি, বাবার দিকে যে সম্পত্তিটুকু পাওয়ার কথা, তার প্রাপ্য, সেই মালিকানাটুকু সে যদি বুঝে নিতে যায়, আমরা দেখি যে সামাজিকভাবে তাকে প্রচন্ড হেয় করা হয়, যে মানে কি ভয়ঙ্কর খারাপ মহিলা, সে সম্পত্তি চাইতে আসছে, মানে না জানি কি পাপ করে ফেলছে, এরকম একটা। এবং অন্যান্য ধর্মের নারীদের ক্ষেত্রে ব্যাপারটা আরো ভয়াবহ, যে সেইখানে হিন্দু নারীদের ক্ষেত্রে যেমন তাদের তো উত্তরাধিকার সূত্রে তাদের বাবার দিকের জমির কোনো ধরনের অধিকারী তারা আসলে বাংলাদেশে পায় না, এবং সেই জায়গাগুলো একটা বিশাল সংকট হিসেবে দেখা দিচ্ছে। আর একটা যে সংকট আমরা দেখতে পাচ্ছি, যে খাস জমি বন্দোবস্ত নামে 1997 সালের একটা নীতিমালা আছে, যেখানে সরকারি জমি মানুষকে চাষবাসের জন্য বা বিভিন্ন কাজের জন্য সরকার দেয়, এবং সেই জমিতেও বিধবা নারী বা তালাকপ্রাপ্ত নারী বা সিঙ্গেল নারী, তারা সেই খাস জমি নীতিমালার একটা অদ্ভুত শর্ত আছে, সেই অদ্ভুত শর্তের কারণে তারা এই খাস জমির অ্যাক্সেস পায় না। এই অদ্ভুত শর্তটা কি, যে এই খাস জমি নারীর যদি নিতে হয়, তাহলে তার অবশ্যই একজন কর্মক্ষম পুত্র সন্তান থাকতে হবে, which is very interesting, যে তার কর্মক্ষম সন্তানটি নারী হলেও হবে না, পুত্র সন্তানই হতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতেছি যে এই নীতিমালাটাই ভয়ঙ্কর একটা বৈষম্যমূলক নীতিমালা। তো সেই জায়গা থেকে প্রস্তাব যেটা দেওয়া হচ্ছে, প্রথম প্রস্তাব হচ্ছে যে এই
খাস জমির এই যে অদ্ভুত শর্তটা, যে পুরুষ সন্তান না থাকলে সে পাবে না, এই অদ্ভুত শর্তটা বাদ দিয়ে দিতে হবে নীতিমালা থেকে, এবং নীতিমালার একটা সংস্কার করতে হবে। এবং সেই সংস্কার করে যারা কিনা বিধবা নারী বা যারা তালাকপ্রাপ্ত নারী বা যারা বিয়েই করে নাই, সিঙ্গেল নারী, সেই নারীদেরকে আসলে খাস জমি দেওয়ার ক্ষেত্রে সরকারকেও অগ্রাধিকার দিতে হবে। এবং সম্পত্তির যে বিষয়টা ছিল, সেখানে সম্পত্তিতে নারীর অধিকার আসলে নিশ্চিত করতে হবে। সেই সম্পত্তিতে নারীর অধিকার কিভাবে নিশ্চিত করব, এখানেই তারা প্রস্তাবটা দিচ্ছেন যে ঐচ্ছিক একটা অভিন্ন পারিবারিক আইন সবার জন্য নির্ধারণ করতে হবে। এখন প্রথম বিষয় হচ্ছে এটার যেটা বোঝা, যে এখানে এটা নিয়ে যে এত ক্যাচাল করতেছে মানুষজন, ক্যাচালের যে জিনিসটা সহজভাবে বুঝতে হবে সেটা হচ্ছে, প্রথমত এটা একটা ঐচ্ছিক করা হচ্ছে, ঐচ্ছিক করার কথা বলা হচ্ছে। সেই ঐচ্ছিকটা কি, যে আপনার ইচ্ছা হইলে আপনি ওই আইন অনুযায়ী আপনার অধিকার দাবি করবেন, অথবা আপনার যেই আপনি যে নির্দিষ্ট ধর্মের, সেই নির্দিষ্ট ধর্মের যেই মানে উত্তরাধিকার নীতিমালা বা আইন, আপনি চাইলে সেটাও অ্যাক্সেস করতে পারবেন। সো এটা আপনার চয়েসের উপর, ব্যক্তির চয়েসের উপর। এখানে বলা হচ্ছে না যে অন্য সবকিছু বাতিল হয়ে গেল, সেই বাতিল হওয়ার কথা কিন্তু বলা হচ্ছে না। এটা বোঝা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা বলতেছি যে এটার সাথে ইসলাম ধর্মের কোনো একটা কিছু কনফ্লিক্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, যে অভিন্ন পারিবারিক আইনের কথা কেন বলা হচ্ছে। কারণ আপনি 91% মুসলমানের দেশ হইলেও আসলে এখানে অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে, এবং আপনি যখন একটি রাষ্ট্রীয় আইনের কথা বলবেন, সেই রাষ্ট্রীয় আইনটি সবার জন্যই প্রযোজ্য হতে হবে, সবার কথা মাথায় রেখেই সেটা বানাতে হবে। আর ইসলাম ধর্মের ক্ষেত্রে একটা বলা হচ্ছে যে হ্যাঁ, বাবার কাছ থেকেও পায়, স্বামীর কাছ থেকেও পায়, তাইলে কেন হচ্ছে অর্ধেক অর্ধেক লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে কথাগুলি যখন বলা হইতেছে, তখন ধরে নেওয়া হচ্ছে একটা আমাদের মাথার মধ্যে, যে সকল নারী মাত্রই হচ্ছে বিবাহিত নারী। তাহলে এখানে অবিবাহিত নারীরাও তো আছেন বাংলাদেশে, তাহলে যে অবিবাহিত সে তো আর স্বামীর দিক থেকে কিছু পাচ্ছে না। তো এই জায়গাগুলো চিন্তা করেই কিন্তু এই অভিন্ন পারিবারিক আইনের কথাটা বলা হচ্ছে, যে আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনার ম্যারিটাল স্ট্যাটাস যাই হোক না কেন, যে কোনো পরিচয়েরই আপনি হন না কেন, আপনি যেন উত্তরাধিকার বা আপনার নিজের সম্পত্তির অধিকারটি পেতে পারেন। আপনার জন্য যেন একটা রাষ্ট্রীয় ল থাকে, যে ল এর মধ্যে দিয়ে সবার সম্পত্তিতে অধিকারটা সুরক্ষিত করা বা নিশ্চিত করা যাবে। এবং সেই জায়গা থেকে অভিন্ন পারিবারিক আইনের কথা বলা হচ্ছে। এবং সেইখানে কোনোভাবেই বলা হচ্ছে না যে আপনার যে কাস্টমারি যে ল গুলি আছে বা আপনার ধর্মীয় যে ল গুলি আছে সেগুলো উঠাই দিতে হবে, সেই উঠাই দেওয়ার কথা বলতেছে না। এবং এটা আপনার অপশনাল, যে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। তো সেই জায়গা থেকেই এই প্রস্তাবটা দেওয়া হচ্ছে। এবং এই প্রস্তাবে মানে এত কাজ্জা ক্যাচালের আমি আসলে ব্যক্তিগতভাবে মানে নারী এই যে কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট করে এখানে এরকম কিছু পাইলাম না। এবং এই যে পুরো আলাপটা, এই আলাপটা এমন অপব্যাখ্যা করা হয়েছে, সেই অপব্যাখ্যাগুলোকেও আশা করতেছি আপনারা এখন একটু ভেবে দেখবেন, এবং পরবর্তীতে আপনার যদি কনভিন্সিং মনে হয়, অন্যরা যখন এই অপব্যাখ্যাগুলি দিবে এটাকে চ্যালেঞ্জ করবেন। এবার আসি শেষ পয়েন্টে, সামাজিক ও পারিবারিক ভূমিকা নারীর। এবং এখানে যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের এই যে পিতৃতান্ত্রিক সেটআপের কারণে আমাদের সামাজিক ও পারিবারিক ভাবে নারীকে যে একটা ভূমিকায় ফেলে দেওয়া হয়, একটা ছাঁচের মধ্যেই তাকে ভাবা হয়, সেই জায়গাটার কারণে যে নারী ঘর সামলাবে, এবং এই অ্যাজাম্পশনটা চাপায় দেওয়ার কারণে যেটা হইতেছে, সামাজিক ও পারিবারিক এই জায়গায় কর্মক্ষেত্রে মানে পুরুষের তুলনায় নারীর কিন্তু অ্যাক্সেস কম, বা নারী কর্মক্ষেত্রে পুরুষের তুলনায় কম যেতে পারতেছে। এবং দ্বিতীয় যে জায়গাটা ঘটতেছে সেটা হচ্ছে, যে কর্মক্ষেত্রে সে
কম যাচ্ছে, এটা একটা বিষয়। আবার কর্মক্ষেত্রে যে যাচ্ছে না, সে তো আসলে কর্মক্ষেত্রে যাচ্ছে না মানে ঘরের রানী হয়ে বসে আছে, ব্যাপারটা এরকম না। এবং ঘরের রানী হয়ে তো বসে নাই, উল্টা যে ঘটনাটা ঘটতেছে মানে স্ট্যাটিস্টিক্সে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে বিনা বেতনে অবৈতনিক কাজে পুরুষের চেয়ে নারী 3 গুণ বেশি শ্রম দিচ্ছে। ওকে, 3 গুণ বেশি তার সময় দিতে হইতেছে। এবং তার এই যে অবৈতনিক কাজ, গৃহশ্রমের যে কাজ, সেই অবৈতনিক কাজগুলোর কোনো স্বীকৃতি আসলে নারী পাচ্ছে না। এবং সেই জায়গা থেকে প্রস্তাব কি করছে নারী কমিশন প্রস্তাব করতেছে, প্রথমত এই যে সেবামূলক কাজগুলো নারী করতেছে গৃহে, সেই সেবামূলক কাজগুলো দিতে হবে। এবং এই যে আর্থিক ও সামাজিক যেই কাজগুলি তার, সেই কাজগুলিকে মূল্যায়ন করতে হবে। এবং গৃহকর্মের ক্ষেত্রে নারীর পাশাপাশি পুরুষকেও উদ্বুদ্ধ করতে হবে এই কাজগুলিতে। গৃহের কাজ তো মানে ভাই, গৃহ যদি সবার হয় তাহলে কাজও তো সবার। তো সেই জায়গা থেকে এই শ্রম বন্টনটাও ঠিকঠাক করতে হবে সমানভাবে, নারী পুরুষের মধ্যে বা একটা পরিবারে যারা আছেন সকলের মধ্যে সমানভাবে এই কাজটা বন্টন করতে হবে, যাতে নারীর একার উপরে সেই 3 গুণ বেশি চাপ আসলে না পড়ে। এবং আরেকটা যেটা তারা প্রস্তাবনা দিচ্ছেন, যে গৃহস্থালী কাজের যে শ্রমগুলো, সেই শ্রম কমানোর জন্য শ্রম সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা। সেই শ্রম সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা সেটা কেমন? সেটা হচ্ছে যে ধরেন কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করা। এবং আপনারা জানেন কিনা, বাংলাদেশের নারীদের এই যে হাড় ক্ষয় হয়ে যায় অতি দ্রুত, এবং তাদের যে এত কোমরে পিঠে এত সমস্যা, সেই সমস্যার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে উপুর হয়ে হয়ে কাপড় কাচা, উপুর হয়ে ঝাড়ু দেওয়া, উপুর হয়ে সেই বটিতে তরকারি কাটা। এবং এটা কিন্তু তার এই যে হেলথ হ্যাজার্ড, বাংলাদেশের বেশিরভাগ নারীদের ক্ষেত্রে গৃহে কাজ করছেন যারা মানে এত এত বছর ধরে, তাদের প্রত্যেকের এই কোমরের সমস্যা হওয়ার একটা বিশাল কারণ কিন্তু এই অত্যাধিক পরিশ্রমের এই কাজগুলো। তো পরিশ্রম কমানোর ক্ষেত্রে কি করতে হবে? পরিশ্রম কমানোর ক্ষেত্রে আমাদের ধরেন কাপড় কাচার জন্য যদি ওয়াশিং মেশিন ব্যবহার করা যায়, বা আপনার ঘর পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার যদি ব্যবহার করা যায়, এই ধরনের জায়গাগুলিতে উদ্বুদ্ধ করা।